নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। এই হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা। প্রিয় বন্ধুরা, আজ আমরা সত্যজিৎ রায়ের ভারী একটি সুন্দর গল্প শুনব। গল্পের নাম অতিথি। মন্টু কদিন থেকেই শুনছে তার মা বাবার মধ্যে কথা হচ্ছে দাদুকে নিয়ে। মন্টুর ছোট দাদু, মায়ের ছোট মামা। দাদুর চিঠিটা যখন আসে, মন্টু তখন বাড়ি ছিল। মা চিঠি পড়ে প্রথমে আপন মনে বললেন, বোঝো ব্যাপার। তারপর বাবাকে ডেকে বললেন, ওগো শুনছো? বাবা বারান্দায় বসে মুচির জুতো মেরামত করা দেখছিলেন। মুখ না তুলেই বললেন, বলো। মা চিঠি হাতে বেরিয়ে এসে বললেন, মামা আসছেন। মামা? আমার ছোট মামা গো। বাবার ঘাড় ঘুরে ভুরু কপালে উঠে গেল। বলো কি, তিনি বেঁচে আছেন? এই তো চিঠি। মামার যে চিঠি লেখার মতো বিদ্যে আছে সেটাই তো জানতাম না। বাবা আরাম কেদারার হাতল থেকে চশমাটা তুলে পরে নিয়ে মায়ের দিকে হাত বাড়িয়ে দিলেন। কই দেখি। এক পাতা চিঠিটা পড়ে বাবাও বললেন, বোঝো। একটা খটকা লেগেছে দুজনেরই, সেটা বেশ বুঝতে পারছে মন্টু। বাবাই প্রশ্নটা করলেন, আমাদের ঠিকানা পেলেন কোথা থেকে বলো তো? আর ওর ভাগ্নির সঙ্গে যে সুরেশ বোস বলে একজনের বিয়ে হয়েছে, আর তারা যে এই মামুদপুরে থাকে, সেটাই বা জানলেন কি করে? মা একটুক্ষণ ভুরু কুঁচকে বললেন, সেতল মামা আছেন তো, তার কাছেই হয়তো জেনেছেন। সেতল মামা? আহ, তোমার আবার কিছু মনে থাকে না। আমাদের পড়শি ছিলেন নীলকণ্ঠপুরে। কত যাতায়াত ছিল আমাদের বাড়িতে, তুমিও তো দেখেছ। বাজি ফেলে 56টা রাজভোগ খেলেন আমাদের বিয়েতে, সে নিয়ে কত হাসাহাসি। ও হ্যাঁ হ্যাঁ, ছোট মামার সঙ্গে তো খুব মিতালি ছিল। গোড়ার দিকে মামা যে চিঠি দিতেন, সে তো শুনেছি সেতল মামার কাছ থেকেই। এ বাড়িতেও তো এসেছেন না শীতলবাবু? বাহ, আসেননি? রানুর বিয়েতেই তো এলেন। ঠিক ঠিক, কিন্তু তোমার ছোট মামা তো শুনেছিলাম সন্ন্যাসী হয়ে গেছেন। তাই তো জানতাম, তিনি আবার হঠাৎ আমার এখানে আসছেন কেন, সেটা তো বুঝলাম না। বাবা একটু ভেবে বললেন, অবশ্য আসতেই যদি হতো, তাহলে তোমার কাছে ছাড়া আর কার কাছে আসতেন? বড় মামার ছেলে কানাডায়, মেয়ে সিঙ্গাপুরে, তুমি ছাড়া আর আছে কে? তা তো বুঝলাম, কিন্তু যে লোকটাকে প্রায় চোখেই দেখিনি, তাকে মামা বলে চিনব কী করে? মামা যখন বাড়ি ছেড়ে চলে যান, তখন আমার বয়স 2 বছর, আর ওনার 16 কি 17। ওর ছবি একখানা আছে না তোমার সেই পুরনো অ্যালবামে? তোমার যা কথা, সে চেহারা আর এখনকার চেহারা! তখন মামার বয়স 15 আর এখন 60। সত্যি খুব মুশকিলে পড়া গেল। ঘর তো একখানা বাড়তি আছেই, ঝিনুর ঘর, কিন্তু কি খায় না খায় কিছুই তো জানিনি। খাবে আবার কি? আমরা যা খাবো তাই খাবে। আমরা যা খাবো মানে কি? যদি সাধু হয়ে থাকে তাহলে তো নিরামিষ খাবে। সে তো আরও ঝাক্কি। চিঠির ভাষা দেখে তো সাধু বলে মনে হয় না। দিব্যি আমাদেরই মতো লেখা, ইংরেজিতে তারিখ লিখছে, ইংরেজি কথা ব্যবহার করছে। সে তো আননেসেসারি। নিজের ঠিকানা তো দেয়নি, তা দেয়নি। আর সোমবারই আসছেন বলে লিখেছেন। মা বাবা দুজনেই খুব ভাবনায় পড়ে গেল। সত্যি যে মামাকে কেউ কোনোদিনই চোখেই দেখেননি, তাকে তো মামা বলে মনে করা খুবই মুশকিল। মন্টু এই দাদুর কথা বড়জোর একবার কি দুবার শুনেছে। স্কুলে পড়া শেষ হবার আগেই দাদু বাড়ি ছেড়ে চলে যায়। তারপর ওই 45 বছরের গোড়ার কয়েকটা বছরের পর আর কোনো তার খবর পাওয়া যায়নি। মা বলতেন তিনি নিশ্চয়ই সন্ন্যাস নিয়ে চলে গেছেন। মন্টুর দু একবার মনে হয়েছে দাদু যদি হঠাৎ একদিন ফিরে আসেন তাহলে বেশ হয়।
কিন্তু তারপরেই মনে হয়েছে সেরকম কেবল গল্পেই শোনা যায়। তাও গল্পে ঘর পালানোর লোক অনেক দিন পরে ফিরে এলে তাকে চেনবার লোক থাকে, এখানে তাও নেই। দাদু এলো কি দাদু সেজে অন্য কোনো লোক এলো তাও বলবার জো নেই। দাদু অবশ্য লিখেছেন বেশি দিন থাকবেন না, দিন 10। বাংলাদেশের ছোট মফস্বল শহরেই দাদুর ছেলেবেলা কেটেছে। সেই বাংলাদেশ দেখার ইচ্ছে হয়েছে দাদুর। নিজের দেশ নীলকণ্ঠপুরে তো যাওয়া যায় না, কারণ এখন আর সেখানে কেউই নেই। তাই মামুদপুরেই আসতে চান। তাও এখানে একজন ভাগ্নি আছে তো। মন্টুর বাবা এখানে ওকালতি করেন। মন্টুর দিদির বিয়ে হয়ে গেছে, সে থাকে রিসরায়। দাদা কানপুরের হোস্টেলে থেকে পরে আইআইটিতে। রবিবারের মধ্যে মা সব ব্যবস্থা করে ফেললেন। দোতলার পশ্চিমের ঘরের খাটে নতুন বিছানার চাদর, বালিশের ওয়ার, দাদুর জন্য সাবান, তোয়ালে, গামছা সবই এসে গেল। ট্রেন আসবে সকালে। দাদু নিজেই সুরেশ বোসের বাড়ি কোথায় তা জিজ্ঞাসা করে সাইকেল রিকশায় চড়ে চলে আসবেন। মামা হোক আর না হোক, লোকটা যদি সভ্যভব্য মিশুকে হয় তাহলে একরকম চলে যাবে, না হলে এই 10টা দিন হুজ্জুদের এক শেষ। ভাল লাগে না বাবু, বললেন মা। কিছু জানা নেই এখন, সামলাও ঝাক্কি। ঠিকানাও দিল না লোকটা, তাহলে হয়তো কোনো একটা ছুতোয় না করে দেওয়া যেত। এ যেন একেবারে পণ করে ঘরে এসে যাওয়া। মন্টুর মনের ভাব কিন্তু অন্যরকম। তাদের বাড়িতে অনেক দিন কেউ আসেননি। এখন গরমের ছুটি, সারাটা দিন সে বাড়িতেই থাকে। খেলার সাথীর অভাব নেই, সিধু, উনিশ, রথিন, ছোটকা। কিন্তু বাড়িতে একজন বাড়তি লোকের মজাটাই আলাদা। সারাক্ষণ শুধু মা আর বাবাকে দেখতে কারো কি আর ভালো লাগে? এ যেন একটা রহস্য অ্যাডভেঞ্চার। যদি দাদু না হয়, যদি কোনো বদমতলবের লোক চলে আসে, আর সেটা যদি মন্টু ধরে নিতে পারে, তাহলে তো দারুণ ব্যাপার হবে। সোমবার সকাল 10:30 থেকে সদর দরজার বাইরে ঘোরাঘুরি করার পর 11:15টার সময় মন্টু দেখল একটা সাইকেল রিকশা আসছে তাদের বাড়ির দিকে। গাড়িতে একজন লোক, তার হাতে একটা মিষ্টির হাঁড়ি আর পায়ের কাছে একটা চামড়ার সুটকেস। লোকটা সুটকেসের উপর একটা পা তুলে দিয়েছে। ইনি সাধু নন, অন্তত সাধুর মতো তো পোশাক পরেন না। ধুতি আর পাঞ্জাবিও নয়, প্যান্ট শার্ট। মা বলেছিলেন বয়স 60-এর উপর, কিন্তু বেশি বুড়োও হয়ে যায়নি। মাথার চুলও বেশি পড়েনি, চোখে চশমা আছে, তবে পাওয়ার খুব বেশি নয়। রিক্সাওয়ালাকে ভাড়া চুকিয়ে দিয়ে বাক্স মাটিতে নামিয়ে রেখে ভদ্রলোক মন্টুর দিকে ফিরে দেখে বললেন, তুমি কে? দাড়ি গোঁফ নেই, নাকটা চোখা, চোখ দুটো ছোট হলেও উজ্জ্বল। মন্টু সুটকেসটা হাতে তুলে নিয়ে বলল, আমার নাম সাত্তকী বোস, অর্জুনের সারথি, সুরেশ বোসের পুত্র। এই ভারী সুটকেস বইতে পারবে তুমি? ওতে কিন্তু বই আছে। পারবো, তবে চলো। ভেতরের বারান্দায় উঠতে মা এগিয়ে এসে প্রণাম করলেন ভদ্রলোককে। ভদ্রলোক মিষ্টির হাঁড়িটা মায়ের হাতে দিয়ে বললেন, তোমার নাম সুহাসিনী তো? হ্যাঁ। তোমার স্বামী তো উকিল, সে তো বোধহয় কাজে বেরিয়েছে। এইভাবে এসে পড়লাম, খুব কিন্তু বোধ করছিলাম জানো। কিন্তু শেষে মনে হলো দিন 10 হয়তো এই বুড়োকে বরদাস্ত করতে তোমাদের খুব অসুবিধে হবে না। তাছাড়া শীতলদা তোমাদের এত প্রশংসা করলেন। কিন্তু বুঝতে তো পারি আমি যে সত্যি তোমার মামা, তার তো কোনো প্রমাণই নেই। কাজেই সেদিক দিয়ে আমি কিছু দাবিও করব না। একজন বুড়ো মানুষকে আশ্রয় দিলে কটা দিনের জন্যে এটাই ভেবে নিতে হবে তোমাদের। লক্ষ্য করছিলেন যে মা মাঝে মাঝে আর চোখে দেখছেন ভদ্রলোকের দিকে। এবার বললেন,
আপনি চান টান করবেন তো? খুব বেশি যদি অসুবিধে না হয়। না না, অসুবিধে কেন? মন্টু, একে দোতলায় নিয়ে গিয়ে চানের ঘরটা দেখিয়ে দাও তো। আর আপনি কি খান টান তা তো জানা নেই। আমি সর্বভুক, যা দেবে তাই খুশি মনে খাবো। কথাটা বাড়িয়ে বলছি না। তুমি স্কুলে পড়ো? দোতলায় উঠতে উঠতে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন মন্টুকে। হ্যাঁ, সত্যভামা হাই স্কুল, ক্লাস 7। মন্টু একটা কথা না জিজ্ঞেস করে পারল না। আপনি বুঝি সাধু নন? সাধু? মা বলছিলেন আপনি সাধু হয়ে গেছেন। ও, সাধু টাধু তো অনেক কালের কথা ভাই। যখন বাড়ি থেকে প্রথম বেরোই তখন গেলাম হরিদ্বার। বাড়িতে ভালো লাগতো না, তাই বেরিয়ে পড়লাম। একজন সাধুর কাছে গিয়েছিলাম বটে কিছুদিন, তারপর সেখানেও আর ভালো লাগলো না, তাই বেরিয়ে পড়লাম। তারপর সাধু ঠাধুর কাছে আর যাইনি। দুপুরে খাবার যা ইচ্ছা ছিল সেটা ভদ্রলোক সত্যিই বেশ খুশি মনে চেটে পুটে খেলেন। আমিষে কোনো আপত্তি নেই, মাছ ডিম দুই খেলেন। মন্টুর মনে হলো মা একটু নিশ্চিন্ত হয়েছেন। মন্টুর যদিও ভদ্রলোককে দাদু বলতে ইচ্ছে করছিল, সে লক্ষ্য করল মা একবারও মামা বললেন না। যখন দইয়ের প্লেটটা পাতে তুলছেন ভদ্রলোক, তখন যেন কথা বলার জন্যই মা বললেন, বাংলা রান্না অনেক দিন খাওয়া দাওয়া হয়নি বোধহয়। ভদ্রলোক হেসে বললেন, গত দুদিনে কলকাতায় খেয়েছি, তার আগে কতদিন খাইনি বললে বিশ্বাস করবে না। মন্টুর ইচ্ছে হচ্ছিল যে সে জিজ্ঞাসা করে, বাংলা রান্না খাননি কেন? কোথায় ছিলেন আপনি এতদিন? কিন্তু শেষ পর্যন্ত সেটা আর জিজ্ঞাসা করল না। ভদ্রলোক যদি ধাপ্পাবাজ হয়ে থাকেন, তাহলে ওকে গুল মারার সুযোগ দেওয়াটা কোনো কাজের কাজ নয়। উনি নিজে যদি বলতে চান তো বলুন। কিন্তু উনি কিছুই বললেন না। 40 বছরের উপর যে লোক নিরুদ্দেশ ছিল, তার তো অনেক কিছুই বলার থাকা উচিত। তাহলে এ লোক এত কেন চুপচাপ? বাবার গাড়ির আওয়াজ যখন পেল, মন্টু তখন দোতলায়। সে দেখছে ভদ্রলোক তখন হাতে একটা বই নিয়ে বিছানায় শুয়ে বিশ্রাম করছেন। তার আগে মন্টু আধ ঘন্টা কাটিয়েছেন ভদ্রলোকের সঙ্গে। সে ঘরের বাইরে ঘুরঘুর করছে দেখে ভদ্রলোক নিজেই তাকে ডাকল। ওহে অর্জুনের সারথি, এসো আমার কাছে, বললেন ভদ্রলোক। তোমাকে কিছু জিনিস দেখাই। মন্টুর খাটের পাশে গিয়ে দাঁড়ালো। এটা কি? একটা তামার পয়সা। কোথাকার? মন্টু পয়সার গায়ে লেখাটা পড়তে চেষ্টা করে পারল না। এটাকে বলে লেপটা, গ্রিস দেশের পয়সা। এটা তুর্কির পয়সা, 1 কুরু। আর এটা ইরাকের ফিল। এছাড়া আরও 10 দেশের 10 রকম পয়সা মন্টুকে দেখালেন ভদ্রলোক। তার একটাও মন্টু আগে কখনো দেখেও নি আর নামও শোনেনি। এগুলো সব তোমার জন্য। মন্টু অবাক। অনিশের কাকাও পয়সা জমান। উনি মন্টুকে বুঝিয়েছেন, যারা এই কাজটা করে তাদের বলে নিউ ম্যাথমেটিস্ট। আমি তো জানতাম, যেখানে যাচ্ছি সেখানে আমার একজন নাতি আছে, তার জন্য এনেছি এসব পয়সা। মন্টু মহা ফুর্তিতে পয়সাগুলো নিয়ে নিচে নেমে এলো মাকে দেখাতে। ঘরে ঢুকতে গিয়ে বাবার গলা পেয়ে সে থেমে গেল। 10 দিনটা বাড়াবাড়ি। ওকে পরিষ্কার করে বুঝিয়ে দিতে হবে যে আমাদের মনে সন্দেহ আছে। খাতির না করলে ভদ্রলোক আপনিই মানে মানে বিদায় নেবেন। আর কোনো রকম রিস্ক নেওয়ার কোনো প্রশ্নই উঠতে পারে না। আজ সুধীরের সঙ্গে কথা বলছিলাম, সেও অ্যাডভাইস দিল, আলমারি টালমারি সব ভালো করে বন্ধ করে রাখবে। মন্টু তো সব সময় পাহারা দেবে না, তার বন্ধুবান্ধব আছে, খেলাধুলো আছে।
আমি কাজে বেরিয়ে যাব, বাড়িতে তুমি আর সদাশিব। সদাশিব কাজ না থাকলেই ঘুমোয়, তুমিও যে দুপুরে ঘুমাও না তা তো নয়। একটা কথা বলি, বললেন মন্টুর মা। কি? এনার সঙ্গে কিন্তু মায়ের আদল আছে, মনে হলো। সেই রকম টিকলো নাক, চোখে চাহনিও যেন সেই রকম। আহা, আমি তো বলছি না ইনি তোমার মামা নন, কিন্তু মামা লোকটি কেমন তা তো কিছুই জানি না আমরা। লেখাপড়া করেননি, কোনো ডিসিপ্লিন নেই, ছন্নছাড়া জীবন। আমার মোটেই ভালো লাগছে না ব্যাপারটা। বাবার কথা থামার পর মন্টু ঘরে ঢুকলো। এই ঘন্টা কয়েকের মধ্যেই মন্টু ভদ্রলোকের সঙ্গে বেশ ভাব জমিয়েছে। বাবার কথাগুলোও সে পছন্দ করেনি। হয়তো পয়সাগুলো দেখলে বাবার মনটা ভদ্রলোকের প্রতি একটু নরম হবে। এই কয়েন উনি দিলেন? মন্টু মাথা নেড়ে হ্যাঁ বলল। উনি কি এসব জায়গায় গেছেন বলে বললেন নাকি? না, তা বলেননি। তাও ভালো, এ জিনিস কলকাতায় কিনতেও পাওয়া যায়। 4:30 নাগাদ দোতলা থেকে নেমে এলেন ভদ্রলোক। তারপরেই বাবার সঙ্গে আলাপ হলো। আপনার ছেলের সঙ্গে খুব ভাব হয়ে গেছে বললেন ভদ্রলোক। হ্যাঁ, ও তাই বলছিল। মায়ের মতো বাবাও ঘন ঘন দৃষ্টি দিচ্ছেন ভদ্রলোকের দিকে। আমি দেখছি কম বয়সী ছেলেদের সঙ্গে খুব চট করে ভাব হয়ে যায় তার। আপনি বুঝি সারা জীবনেই ঘুরছেন? তা ঘুরেছি, এক জায়গায় বসে থাকার ধাত ছিল না আমার। আমার আবার গোছানো জীবনটাই বুঝি। উদ্দেশ্যহারাভাবে ঘোরাঘুরি আমার পছন্দ নয়। রোজগার আছে, সংসারের দায়িত্ব আছে, সন্তান পালন আছে। আপনি তো বিয়ে করেননি? না। ভদ্রলোক একটু চুপ করে থেকে বললেন, বিকেলে চা খাওয়ার পর এক ব্যাপার হলো। মন্টুর বন্ধুরা কদিন থেকেই শুনেছে যে সোমবার তার এক দাদু আসবে, যাকে দাদু বলে চেনার কোনো উপায়ই নেই। তারা ভারী কৌতূহলী হয়ে এলো সেই দাদুকে দেখতে। 4-5টি 10-12 বছরের ছেলেকে একসঙ্গে দেখে দাদু খুবই খুশি হলো। সবাইকে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন। মিত্তিরদের বাড়ির পেরিয়ে মাঠটার এক ধারে কদম গাছটার তলায় বসে দাদু বললেন, তুয়ারে কাদের বলে জানো? সকলেই মাথা নাড়ল। না, সেই সাহারায় তুয়ারেগ বলে একরকম যাযাবর জাতি বাস করে। দরকার হলে তারা দস্যুবৃত্তিও করে। সেই তুয়ারেগের কবলে পড়ে একজন লোক কিভাবে রক্ষা পেয়েছিল বুদ্ধির জোরে, সে গল্প বলি তোমাদের। দাদুর গল্প ছেলেদের দল মন্ত্রমুগ্ধের মতো শুনতে লাগলো। মন্টু পরে মাকে বলেছিল, এমন গল্প ঠিক মনে হয় সব কিছু চোখের সামনে দেখছি। বাবা কাছেই ছিলেন, বললেন, গল্পের বই পড়ার বাতিক আছে বুঝি ভদ্রলোকের? কোনো এক ইংরেজি পত্রিকায় এ ধরনের একটা গল্প পড়েছি বলে মনে হচ্ছে। মন্টু বলেছিল, ভদ্রলোকের সুটকেসে বই আছে, সেটা সে জানে, তবে গল্পের বই কিনা জানে না। 3 দিন 3 রাত চলে গেল এইভাবে। বাড়ির কোনো কিছু চুরি হলো না, ভদ্রলোক কোনো উৎপাতও করলেন না। যা দেওয়ার হলো তাই তৃপ্তি করে খেলেন। কোথাও বাড়তি আবদার করলেন না, কোনো বিষয়ে অভিযোগ করলেন না। এই কদিনে বাবার বেশ কয়েকজন উকিল বন্ধু এসেছেন মন্টুদের বাড়িতে। এমনিতে বেশি আসে ঠাসে না। মন্টু জানে বুড়োকেই দেখতে এসেছে। মা বাবাকে দেখে মনে হয় তারা মোটামুটি বুড়োকেই মেনে নিয়েছেন। বাবাকে তো একদিন বলতেই শুনেছে মন্টু, লোকটা সাদাসিধে, এটা বলতেই হবে। বেশি গায়ে পড়া চেয়ে এই ভালো, তবে এরকম মানুষের বেঁচে থেকে কী লাভ জানি না। আসলে বাড়ি ছেড়ে পালানোর মানে বোঝো তো? দায়িত্ব এড়ানো। এরা পরাশ্রয়ী জীব, সারা জীবনটাই হয়তো এর ওর ঘরে ভর করে কাটিয়েছে। মন্টু একবার ছোট দাদু বলে ডেকে ফেলেছিল ভদ্রলোককে। তাতে তিনি শুধু মৃদু হেসে তার দিকে চেয়েছিলেন, কিছুই বলেননি।
কিন্তু মা মামা বলে ডাকেননি একবারও। মন্টু সে কথা বলতে মা বলেছেন, তাতে ভদ্রলোক খুব একটা দুঃখ পাচ্ছেন বলে আমার তো মনে হয় না। আর মামা যে ডাকবো তারপর যদি বোঝা যায় মামা নন, তাহলে কি অপ্রস্তুতের মধ্যে পড়ব বলো তো। 4 দিনের দিন ভদ্রলোক বললেন, আজ একটু বেরোবেন। নীলকণ্ঠপুরে বাস যায় না? বাবা বললেন, তা যায়। বাজার থেকে 1 ঘন্টা অন্তর অন্তর বাস ছাড়ে। তাহলে ভাবছি জন্মস্থানটা একবার দেখে নেব। ফিরতে অবশ্য বিকেল হয়ে যাবে। খেয়ে যাবেন তো? প্রশ্ন করলেন মন্টুর মা। না, সকাল সকাল বেরিয়ে পড়াই ভালো। ওখানেই হোটেলে কোথাও খেয়ে নেব। ওর জন্য চিন্তা করো না। নদীর ধারেই ভদ্রলোক বেরিয়ে পড়লেন। দুপুরে মন্টু আর লোক সামলাতে পারল না। ভদ্রলোকের ঘর খালি। ওর সুটকেসটায় কি বই আছে সেটা দেখবার শখ হলো। বাবা নেই, মা একতলায় বিশ্রাম নিচ্ছেন। মন্টু গিয়ে ঢুকলো ভদ্রলোকের ঘরে। সুটকেসে তালা নেই। চুরির ভয়টা নেই ভদ্রলোকের, সেটা বোঝাই যাচ্ছে। মন্টু সুটকেসের ডালাটা তুলল, কিন্তু কোথায় বই? বই তো নেই। খাতা, খান 30 নানা রকমের খাতা, তার মধ্যে 10-12টা বাঁধিয়ে নেওয়া হয়েছে। কিন্তু খাতা খুলল মন্টু। পরিষ্কার ঝকঝকে বাংলা হাতের লেখা। পড়তে কোনো অসুবিধে নেই। মন্টু খাটের উপরে উঠল খাতাটা নিয়ে, আর পর মুহূর্তেই তাকে নেমে আসতে হলো। তার অজান্তে মা উপরে উঠে এসেছেন। ও ঘরে কি হচ্ছে মন্টু? ওনার জিনিসপত্র ঘাটাঘাটি করছো বুঝি? মন্টু সুবোধ বালকের মতো খাট থেকে নেমে এসে সুটকেসে খাতাটা রেখে ঘর থেকে বেরিয়ে এলো। যাও, নিজের ঘরে যাও, পরের জিনিস ঘাটতে নেই। নিজের বই পড়ো গিয়ে। 6টার একটু পরেই ফিরে এলেন ভদ্রলোক। রাত্রিরে খাবার সময় মন্টুর মা বাবাকে বেশ খানিকটা অবাক করে দিয়ে ভদ্রলোককে বললেন, তিনি কালই ফিরে যাচ্ছেন। তোমাদের আতিথেয়তার তুলনা নেই, কিন্তু আমার পক্ষে এক জায়গায় বেশি দিন থাকা পোষায় না। মা বাবা যে খবরটা শুনে অখুশি নন মন্টু সেটাও জানে, যদিও তার নিজের মনটা খারাপ হয়ে গেছে। বাবা বললেন, আপনি কি কলকাতায় যাবেন এখান থেকে? হ্যাঁ, তবে সেও বেশি দিনের জন্য নয়। সেখানে থেকে অন্য কোথাও পাড়ি দেব। কারুর গলগ্রহ হয়ে থেকে যেতে আমার অভ্যেস নেই। আমি সেই বাড়ি ছাড়ার পর থেকেই স্বাধীন। মা বললেন, গলগ্রহ বলছেন কেন? আমাদের তো কোনো অসুবিধে হচ্ছিল না। খানিকটা যে হচ্ছিল সেটা মন্টু জানে, কারণ সে এর মধ্যে একদিন বাবাকে বলতে শুনেছে যে এই মন্দার বাজারে একজন বাড়তি লোকের পিছনে খরচ অনেক। এবার মন্টু আর তার বাবা দুজনেই গেল ভদ্রলোককে স্টেশনে পৌঁছে দিতে, বাড়ির গাড়িতে করে। মন্টু জানে ট্রেন যখন ছাড়ল তখন অবধি বাবার মনে সন্দেহ আছে, যিনি এসে রইলেন এতদিন তিনি সত্যি করেই মন্টুর দাদু কিনা। 7 দিন পর আরেক বৃদ্ধ এসে হাজির হলেন মন্টুদের বাড়িতে। মন্টুর মায়ের সেতল মামা। একে এর আগে একবারই দেখেছেন মন্টু, দিদির বিয়েতে। সে কি সেতল মামা, হঠাৎ কি মনে করে? একটা কর্তব্য সারতে এসেছি রে। একটা নয়, দুটো। নইলে এই বুড়ো বয়সে আজকের দিনে এমনি এমনি কেউ প্যাসেঞ্জার ট্রেনে পাড়ি দেয়? দুপুরে খাবো কিন্তু। হ্যাঁ, নিশ্চয়ই। কি খেতে মন চায় বলুন, এখানে সব পাওয়া যায়। কলকাতার মতো নয়। দাঁড়া দাঁড়া, আগে কাজগুলো সারি। কাঁধে ঝোলানো থলি থেকে ভদ্রলোক একটা বই বের করলেন। এই বইয়ের নাম শুনিসনি তো? মা বইটা হাতে নিয়ে বললেন, কই না তো। পুলিন তোদের বলেনি? সেটা জানি। পুলিন? তোর ছোট মামা। যে লোক কাটিয়ে গেল এখানে 5টা দিন, তার নামটা জানিসনি?
এ তারই লেখা বই। তার বই? তোরা কোন রাজ্যে থাকিস? সেদিন কাগজে তো নাম বেরিয়েছে, এমন আত্মজীবনী বাংলা সাহিত্যে কটা আছে, কিন্তু এই নাম তো ছদ্মনাম। সারা পৃথিবী ঘুরেছে 24 বছর ধরে, অথচ এতটুকু দম্ভ নেই। সারা পৃথিবী! পুলিন রায়ের মতো অত বড় ভূপর্যটক ভারতবর্ষে আর কোথাও নেই। আর সব নিজের রোজগারে অর্জিত। খালাসে গিরি থেকে শুরু করে কুলিগিরি, কাঠের মজুরি, খবরের কাগজ বিক্রি, দোকানদারি, কোনো কাজ সে বাদ দেয়নি। তার অভিজ্ঞতার কাছে গল্প হার মেনে যায়। সে বাঘের কবলে পড়েছে, সাহারায় দস্যুদের হাত থেকে রেহাই পেয়ে এসেছে। 39 সে ভারতবর্ষ ছেড়ে আফগানিস্তানের ভেতর দিয়ে বেরিয়ে পড়ে। সে বলে বাপের বাড়ির মায়া একবার কাটাতে পারলে সারা পৃথিবীটাই হয়ে যায় নিজের ঘর। সাদা কালো ছোট বড়, জঙ্গলি সভ্য সব এক হয়ে যায়। কিন্তু এসব আমাদের বললেন না কেন? তোমাদের মতো ঘর কোনো কুপমণ্ডুক কি এসব কথা বিশ্বাস করত? সে আসল কি নকল তাই তো তোরা ঠিক করতে পারিসনি। তাকে মামা বলে ডাকতে পারিসনি। আর এত কথা সে বলতে যাবে কেন তোদের? ইস, আবার ডেকে আনা যায় না মামাকে? উহ, পাখি উড়ে গেছে। সে বলল বালিদ্বীপটা দেখা হয়নি, এখানে যাবার চেষ্টা করব। এই বইটা তোদের দিয়ে গেছে। তোদের ঠিক দেয়নি, দিয়েছে দাদুকে। বললে ওর মনটা এখনও কাঁচা, তাই ওতেই ছাপটা পড়বে ভালো। ওর আসল পাগলামোর কথাটা বলিনি এখনো। ওকে পই পই করে বললাম যে আর কটা দিন এখানে থেকে যাও, এই বই নির্ঘাত পুরস্কার পাবে। একাডেমি 10,000 টাকা দিচ্ছে আজকাল। বললে টাকা যদি আসে তো মামুদপুরে আমার ভাগ্নিকে দিয়ে দিও। সে খুব যত্ন নিয়েছে আমার। শুধু মুখে বলা না, কাগজেও লিখে দিল, এই নে সেই টাকা। মা সেতল মামার কাছ থেকেই টাকাটা নিয়ে চোখের জল মুছতে মুছতে ধরা গলায় বললেন, বোঝো ব্যাপার। তো বন্ধুরা, এই ছিল আজকের সত্যজিৎ রায়ের ভীষণ মজার একটি গল্প পাঠ। আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।